যুদ্ধবিমান এ এক রোমাঞ্চকর বিষয়, জীবন মরণেরও খেলা। যুদ্ধে বোমা হামলার জন্য ব্যবহার করা বিমান হল যুদ্ধবিমান। 1911 সালে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো বোমা হামলার উদ্দেশ্যে বিমানের ব্যবহার শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলো রাডার প্রযুক্তি। কিছুদিন পরেই এলো এন্টি এয়ারক্রাফট মিসাইল। এরপর বোমারু বিমান নিয়ে শত্রু দেশের হামলা তো দূরের কথা, আকাশসীমায় প্রবেশের আগেই সতর্ক করে দেওয়ার জন্য বর্তমানে প্রায় সব দেশের কাছে রয়েছে আধুনিক রাডার। ইতিহাস ঘাটলে দেখা যায় যে কোনো আধুনিক যুদ্ধাস্ত্রের মোকাবেলায় পাল্টা অস্ত্র বানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় রাডার নজরদারি ফাঁকি দেওয়ার জন্য এসেছে স্টেলথ যুদ্ধবিমান। এই প্রযুক্তি নিয়েই জানবো এ পর্বে। থাকতে হবে সঙ্গে শেষ পর্যন্ত। রাডার, রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং। এই প্রযুক্তি দুভাবে কাজ করে। অ্যাক্টিভ হোমিং মোডে বিশাল অ্যান্টেনার সাহায্যে রেডিও তরঙ্গ আকাশে ছুঁড়ে মারা হয়। সেটি বিমানের গায়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে। ফিরতি তরঙ্গ বিশ্লেষণ করে রাডার স্টেশন থেকে বিমানের দূরত্ব, উচ্চতা, এমনকি আকারও বলে দেওয়া সম্ভব। বেশিরভাগ দেশের হাতেই এই শ্রেণীর রাডার রয়েছে। অপরদিকে প্যাসিভ হোমিং মোডে বিমান থেকে নির্গত তরঙ্গ, যেমন বিমানের রাডার ও অন্যান্য সিগন্যাল, বিশেষ করে এর অবস্থান, উচ্চতা নির্ণয় করা হয়। সাধারণত যে কোনো এয়ারক্রাফট ওড়ার সময় রাডারের ছায়া অঞ্চলে থাকলে সেটি রাডারে ধরা পড়ে না। সেজন্য সেটি সাময়িক অল্প সময়ের জন্য স্টেলথ। যেমন পাহাড়ের আড়ালে বা সমুদ্রের পানি ঘেঁষে বিমান উড়লে সেটি কিন্তু রাডারে দেখা যায় না। স্টেলথ যুদ্ধবিমান যে কোনো উচ্চতায় নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত অ্যাক্টিভ হোমিংকে ফাঁকি দিতে পারে, কিন্তু প্যাসিভ হোমিংকে পুরোপুরি ফাঁকি দেওয়া সম্ভব নাও হতে পারে। এসব বিমানের বিশেষ ডিজাইনের কারণে রাডার তরঙ্গ বিমানে ধাক্কা খেয়ে অন্যদিকে চলে যায়। এছাড়া বিমানের পুরো শরীরে বিশেষ ধরনের রাসায়নিক উপাদানের প্রলেপ থাকে যা রেডিও তরঙ্গ শুষে নেয়, ফলে রাডারে বিমানটি অদৃশ্য হাওয়া হয়ে যায়। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে রাডারকে ভুয়া টার্গেট দেখিয়ে নিজেকে আড়াল করে স্টেলথ হওয়া যায়। রাডার হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের চোখ স্বরূপ, অর্থাৎ চোখের মতো। এটি যদি শত্রু বিমান খুঁজে পেতে ব্যর্থ হয় তবে অত্যাধুনিক মিসাইলও কোনো কাজেই আসবে না। এজন্য সামরিকভাবে উন্নত রাষ্ট্রগুলো আরও আধুনিক রাডার বানানোর জন্য ব্যাপক হারে অর্থ বিনিয়োগ করছে। তাহলে কি স্টেলথ বিমান রাডারে শনাক্ত করা অসম্ভব? হ্যাঁ, অনেক সময় খবরে দেখবেন যে বলা হচ্ছে অমুক রাষ্ট্র স্টেলথ বিমান বানিয়েছে, তমুক রাষ্ট্র স্টেলথ শনাক্তকারী রাডার বানিয়েছে। এটি আসলে প্রোপাগান্ডামূলক কথাবার্তা, কারণ স্টেলথের পুরো বিষয়টি একটি আপেক্ষিক বিষয়। এটি সহজে বোঝানোর জন্য একটি উদাহরণ দেয়া যাক, তাহলে স্পষ্ট হওয়া যাবে। মনে করুন আপনি একটি পাখিকে 20 মিটার দূর থেকে নির্ভুলভাবে শনাক্ত করতে পারি। অতঃপর আপনি দোকান থেকে দূরবীন কিনলেন। এখন আপনি পাখিটি 40 মিটার দূর থেকেও কিন্তু দেখতে পারেন। আমার খালি চোখের রেঞ্জ আগের মতোই 20 মিটারই, আর বাকি 20 মিটার রেঞ্জ কাছে নিয়ে আসলো দূরবীন। তাহলে পাখিটি আপনার সাপেক্ষে কতটা স্টেলথ? পাখিটি আপনার সাপেক্ষে যতটা স্টেলথ, আমার সাপেক্ষে তার চেয়ে বেশি স্টেলথ। অর্থাৎ আপনার চোখে পাখিটি যত দ্রুত ধরা পড়বে, আমার চোখে তার চেয়ে দেরিতে ধরা পড়বে। এবার পাখিকে, বিমান এবং চোখকে রাডার হিসেবে কল্পনা করুন তো। একটি রাডারের রেঞ্জে থাকা অবস্থায় একটি বিমান যতক্ষণ পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখতে পারবে সেটাই হলো স্টেলথ, অর্থাৎ মোর স্টেলথ, লেস ডিটেক্টেবল। এখন কোনো রাডারের রেঞ্জের ভেতর কত কিলোমিটার পর্যন্ত আনডিটেক্টেড, অর্থাৎ ধরা না পড়ে থাকবে, সেটি বিমান ও রাডার ভেদে ভিন্ন হয়। যেমন পাখিটি আপনার অনেক কাছে চলে আসার পর সেটি দেখার জন্য আপনার আর দূরবীনের প্রয়োজন হবে না। একইভাবে স্টেলথ যুদ্ধবিমান শত্রু রাডারের রেঞ্জের যখন ভেতরে ঢুকবে ততই তার স্টেলথ ক্ষমতা হ্রাস পাবে এবং একসময় বিমানটি রাডারে ধরা পড়বে। তাই এই শ্রেণীর বিমানের প্রধান যুদ্ধকৌশল হল স্টেলথ থাকার সুবিধা নিয়ে রাডারকে আরও আগেই ধ্বংস করে দেয়া। আগেই বলা হয়েছে যে অ্যাক্টিভ রাডার হোমিং নিজেই রেডিও তরঙ্গ ছুড়ে টার্গেট শনাক্ত করে,
আধুনিক রাডার ওয়ার্নিং রিসিভার সেন্সর সেই তরঙ্গ বিশ্লেষণ করে পাইলটকে জানিয়ে দেয় কোথা থেকে তাকে ট্র্যাক করা হচ্ছে। তারপর রাডার ধ্বংসের জন্য ফায়ার করা হবে অ্যান্টি রেডিয়েশন মিসাইল। প্রতিটি রাডারের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য সহ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। অ্যান্টি রেডিয়েশন মিসাইল সেই রেডিয়েশনকে অনুসরণ করে রাডার ধ্বংস করতে এগিয়ে যায়। এভাবে স্টেলথ বিমান দিয়ে শত্রুর চোখ অন্ধ করে দিতে পারলে নন স্টেলথ সাধারণ বোমারু বিমান নিয়ে বিনা বাধায় হামলা করা একদম সহজ ব্যাপার। ইরাক সার্বিয়া যুদ্ধে আমরা স্টেলথ বিমানের কার্যকারিতা দেখেছি। তাদের আধুনিক রাডারগুলোকে ধ্বংস করে এয়ার ডিফেন্স মিসাইলগুলোকে অকেজো বানিয়ে দিয়েছিল মার্কিন স্টেলথ যুদ্ধ বিমান। এসব কারণে স্টেলথ বিমান শনাক্তে সাধারণত লং রেঞ্জ অ্যাক্টিভ ও প্যাসিভ হোমিংয়ের সমন্বিত রাডার ব্যবহার করা হয়। এ ধরনের রাডার খুবই ব্যয়বহুল, যা গুটি কয়েক দেশের হাতে রয়েছে। এটি স্টেলথ বিমান থেকে নির্গত বিভিন্ন ধরনের তরঙ্গ, যেমন বিমানের রাডার তরঙ্গ, ইঞ্জিনের ইনফ্রারেড সিগনেচার, দৃশ্যমান সিগন্যাল লাইট, রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ইত্যাদির সাহায্যে উক্ত বিমানকে শনাক্ত করে। এক্ষেত্রে ব্যবহার করা হয় টাইম ডিফারেন্স অফ অ্যারাইভাল TDOA পদ্ধতি। এই সিস্টেমে 3-4টি প্যাসিভ রাডার থাকবে, যা নির্দিষ্ট দূরত্বে মোতায়েন করা হবে। ধরা যাক এরকম 3টি রাডার ব্যবহার করা হচ্ছে, তাহলে শত্রুর একটি স্টেলথ বিমানের সিগনেচার 3টি রাডারে 3ভাবে ধরা পড়বে, বুঝতে হবে। কিন্তু এই তথ্য দিয়ে তো বিমানের অবস্থান নির্ণয় করা সম্ভব নয়। এজন্য নির্দিষ্ট প্রোগ্রামের সাহায্যে সবগুলো রাডার থেকে প্রাপ্ত ডাটা অ্যানালাইসিস করে মুহূর্তেই 3D ম্যাপ তৈরি করা হয়, যার মাধ্যমে বিমানের দূরত্ব, উচ্চতা নির্ণয় করা যায়। উক্ত ডাটা এয়ার ডিফেন্স মিসাইল ব্যাটারির সাথে শেয়ার করে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। অনেক সময় প্যাসিভ হোমিংকে ফাঁকি দিতে স্টেলথ বিমান নিজের রাডার সহ রেডিও কমিউনিকেশন ইকুইপমেন্টগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার কৌশল অবলম্বন করতে পারে। তবে আজকের যুগে এগুলো ছাড়া লম্বা সময় ধরে বিমান চালানো প্রায় অসম্ভব। তাই দীর্ঘ সময় নিজের স্টেলথ অবস্থা বজায় রাখাও সম্ভব নয়। কিভাবে অ্যাক্টিভ রাডার হোমিংয়ের নিঃসৃত তরঙ্গকে স্টেলথ বিমান ফাঁকি দেয়? প্রতিটি বিমানের সাইজ রাডারে কেমন দেখায় সেটি নির্ণয়ের জন্য রাডার ক্রস সেকশন RCS নামক স্কেল ব্যবহার করা হয়। এটি বিশ্লেষণ করে আধুনিক যুগের রাডার শনাক্তকৃত বিমানের মডেল প্রায় নির্ভুলভাবে অনুমান করতে পারে। স্টেলথ বিমান নির্মাণের ক্ষেত্রে প্রাথমিক লক্ষ্য থাকে এই RCS এর মান যতটা সম্ভব কমানো। এটি ডিজাইন ও স্টেলথ কোটিংয়ের মাধ্যমে কমানো যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাটল অফ ব্রিটেন নামক এয়ার ক্যাম্পেইনে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার আগেই ব্রিটিশরা তাদের রাডারের মাধ্যমে জার্মান বোমারু বিমানের খবর পেয়ে আকাশে ইন্টারসেপ্টর বিমান ওড়াত। তখন RCS কমানোর বিষয়টি জার্মান ইঞ্জিনিয়ারদের মাথায় আসে। প্রাথমিকভাবে খুবই কাছাকাছি ফরমেশনে বিমান উড়িয়ে রাডার ক্রস সেকশন কিছুটা কমানো গেলেও সেটি যথেষ্ট ছিল না। বড় বোমারু বিমানের ডানার নিচে অ্যাসকট ফাইটারগুলো উড়ত যেন রাডারে একাধিক ব্লিপের বদলে একটি ব্লিপ দেখায়। এই কৌশল আজকের যুগেও কিছুটা কার্যকর। তাহলে আকাশযুদ্ধে স্টেলথ যুদ্ধবিমান কতটা শক্তিশালী? আধুনিক যুগের আকাশযুদ্ধ বা ডগ ফাইটের ধারণা পরিবর্তন করে দিয়েছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR মিসাইল। এখন দুই শত্রু পাইলট একে অপরের বিমানকে চোখে না দেখেই ভূপাতিত করতে সক্ষম, যা প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু হওয়া ডগফাইট বা আকাশযুদ্ধের নিয়মের ব্যতিক্রম। এর বাইরেও অত্যাধুনিক শর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইল রয়েছে। এসব মিসাইলের সবচেয়ে কার্যকর ব্যবহার হতে পারে স্টেলথ যুদ্ধবিমানের মাধ্যমে। প্রতিটি মিসাইলের একটি নির্দিষ্ট রেঞ্জ থাকে, যে রেঞ্জে থেকে ফায়ার করলে টার্গেট মিস করার কোনো সুযোগ নেই। একে মিসাইলের নো এসকেপ জোন NEZ বলে। আধুনিক যুগের যুদ্ধবিমানগুলোতে রাডার লক নোটিফিকেশনের জন্য অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং ধেয়ে আসা মিসাইল শনাক্তের জন্য মিসাইল ওয়ার্নিং রিসিভার থাকে। এর ফলে হামলার শিকার হলে শত্রু বিমানের পাইলট মিসাইল ফাঁকি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। সেটা হতে পারে জ্যামার, চ্যাফ, ফ্লেয়ার, ডিকয় ইত্যাদি। কিন্তু সে হামলাটি স্টেলথ যুদ্ধবিমান দিয়ে করা হলে ফলাফল হবে একেবারে ভিন্ন। স্টেলথ টেকনোলজির সুবিধা নিয়ে পাইলট তার মিসাইলের নো এসকেপ জোনের ভেতরে যত সম্ভব কাছাকাছি গিয়ে ফায়ার করবেন। এতে মিসাইলের হাত থেকে শত্রু বিমানের বাঁচার সম্ভাবনা
একেবারেই কমে যায়। স্টেলথ টেকনোলজি ভবিষ্যতে আরও সহজলভ্য হলেও মাঝারি ও নিম্নসারির বিমানগুলো এ ধরনের বিমান সার্ভিসে রাখতে কতটা সক্ষম সেটি বাতলে দেবে আগামীর ভবিষ্যৎ। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাবো।